দেখেছেন নিজের জন্য নিজেকে নিজে ভিআইপি ডিক্লেয়ার করে? এরকম বেহায়াপনা তো আর কেউ করে নাই। সো এটা এটা আমি আমি আরেকজনকেও বলেছি, যদি বেঁচে থাকতো, আমাদের পটুয়া কামরুল হাসান বেঁচে থাকতো, বিশ্ব বেহায়া টাইটেলটা ইউনুসকে দিয়ে যেত। আরেকটা বিষয় যে আপনি এই যে 35 দিন আপনাকে তো কারাগারে প্রথম আমরা যতদূর জানতে পেরেছি আপনি অলরেডি কথা বলেছেন দু এক জায়গায়, সেখানে 35 জনের সাথে আপনাকে কারাগারে আপনার সেই অভিজ্ঞতাটা কিরকম? আমার শুধু একা না, এটা আওয়ামী লীগের অনেক নেতা ছিল, কর্মী আছে। এক একটা সেলে 25 জন থেকে 35 জন, এবং আরো আরো বেশিও আছে। এবং সেই জায়গাটা, এই যে আমরা এখন যেখানে কথা বলছি, 35-30 বাই 20 ফুট মধ্যে এতগুলো লোককে রেখেছে, এবং সেখানে তাদের একটা টয়লেট, সেটা ইউজ করতেছে, পানি আসে মাপা মাপা দুইবার, এরকম ছিল। কিন্তু যখন ডিভিশনটি নেওয়া হয়েছিল, আমাকে আদালত কর্তৃক আমি ডিভিশন পেয়েছিলাম, তখন 1 মাস পরে পরিস্থিতি কিছু উন্নত হলো। সেখানে একটু ভালো পরিবেশে ছিলাম, এবং সেখানে এক রুমেই 2-3 জন করে রাখা হয়েছিল, এবং তৌফিক আলাই সহ এবং অন্যান্য নেতারা এবং পুলিশ অফিসাররা ওইখানে আছে। দর্শক, আমরা কথা বলছি সাংবাদিক আনিস আলমগীরের সঙ্গে। আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা মন্তব্য করতে পারেন। যদি শব্দ শুনতে অসুবিধা হয় তাও আমাদের জানাতে পারেন, তাহলে আমরা সেই শব্দ আবার ঠিক করে নেব। আনিস আলমগীর, আপনাকে কোনো নির্যাতন করা হয়েছে বা এটা মানসিক পীড়ন? মানসিক পীড়ন করা হয়েছে। নির্যাতন বলে যে শারীরিক নির্যাতন, সেটা কেউ করেনি, বরং তারা আমার প্রতি সিম্পেথাইজ ছিল। ওভারঅল পুলিশ থেকে শুরু করে যেখানে যত কর্তৃপক্ষ ছিল, কারা কর্তৃপক্ষ ছিল, বা অফিসাররা, রক্ষী রক্ষী এরা তো আর কাউকে চেনে না ওইভাবে। যারা অফিসার যারা ছিল, যারা আমাকে চেনে, সবাই সিম্পেথাইজ, সবাই বলেছে আপনার প্রতি অন্যায় করা হচ্ছে। এবং এই নির্যাতন হচ্ছে যে এইটাই, যে আপনাকে রিমান্ডে নিয়ে 7 দিন একটা রুমে ফেলে রাখা হয়েছে একা একা, এবং মশার কামড়ে আপনি ওখানে থাকছেন, আপনি কথা বলতে পারছেন না, এবং লাইট জ্বলছে। এর থেকে নির্যাতন তো আর কিছু হয় না। আর আরেকটা নির্যাতনের কথা, যে কারাগারে তো বললাম যেভাবে থাকে, এবং নির্জনতা, এবং ওই 35 জনের বাইরে আরো কয়েকজন যে আছে ওই কম্পাউন্ডের মধ্যে আপনি কথা বলতে, কারাগারের মধ্যে কারাগার আছে, কিন্তু কারাগারের মধ্যে আমি কিন্তু সব কারাগারের অন্য বন্দীর সঙ্গে কথা বলতে পারছি না। এখানে আপনাকে নির্জনও থাকতে হচ্ছে, এখানে আপনার সঙ্গে যারা কয়জন আছে তাদের সঙ্গে থাকতে হচ্ছে। এই বাউন্ডারি, এই আপনাদের একটা বাউন্ডারি আছে, এই বিল্ডিং, ওই বিল্ডিং এর বাইরে যেতে পারবেন না। ইউনূস সরকার ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার তো বলছিলেন যে আপনারা মন খুলে আমার সমালোচনা করুন। তো আপনি মন খুলে কি সমালোচনা করতে গিয়েছিলেন? মানে টকশো কি ক্ষতি করলো ইউনূস সরকার? এটাই তো সবচেয়ে বড় প্রতারণা। আমি যে তাকে বাটপার বলছি, বিশ্ব বাটপার, এটাই তো বিষয়। আপনি বলছেন যে আমার বিরুদ্ধে কথা বলেন, আপনি কথা বলতে গেলে আবার আপনি জেলে দিচ্ছেন, আবার আপনি বলছেন আইনের শাসন করছেন। আপনার আরেকজন বাটপার আইনমন্ত্রী রেখেছেন, তিনি কি করছেন, যে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আদালতকে তিরস্কার করছেন। আদালত কেন জামিন দিচ্ছে? আপনি একজন আইনের ছাত্র, আপনিও জানেন যে আইন বলে আমার জামিন পাওয়া অধিকার। আমার অধিকারের জায়গায় আমাকে প্রশ্ন করছে যে কেন এই অধিকার সে অ্যাপ্লাই করছে। আপনি হাজতি এবং কয়েদির মধ্যে কোনো পার্থক্য রাখছেন না। আমি 1.5 বছর কি করে একটা লোককে বিনা বিচারে জেলে রেখে দেন, তার কোনো কিছু হচ্ছে না, তার বিরুদ্ধে মামলা হচ্ছে না, ইভেন অনেককে কোর্টেও আনা হয় না 2-4 দিন ছাড়া। তো এই অবস্থায় এটা তো একটা জুলুম চলছে, এবং এই জুলুম ডক্টর ইউনূস যেটা চালু করে দিয়েছিল সেটা এখনো বর্তমান আছে, এবং সেটা সেটা যত তাড়াতাড়ি উত্তরণ করা যায় সেটা আমাদের দেশের জন্য কল্যাণ। এবং আপনার বিরুদ্ধে যখন মামলা ওটা হলো, আপনাকে ওই মামলায় অ্যারেস্ট করা হলো সন্ত্রাস দমন আইনে। তো এরপর তো আবার দুর্নীতির একটা মামলা দিল, এবং সেখানে বলা হলো যে আপনার বিরুদ্ধে 3,26,48,000। এটা আমি জানি এটার এটার টার্গেটটা কি ছিল? মানে এটা টার্গেট হচ্ছে যে যেহেতু আমাকে ডিফেম, আমাকে সবাই নিন্দা করছে যে ওকে তো কিছু, ওকে কেন ধরেছে, ও কি করেছে, ও কিভাবে সন্ত্রাস করেছে, তাহলে আরেকটা মামলা দেবো। তো আপনি ডিফেম কিভাবে করা যায়, যে আপনি একটা দুর্নীতিবাজ। দুর্নীতি কি? আমি জমি বিক্রি করে আমার টাকা যেটা ছিল সেটা আমার ইয়েতে 14 তারিখ আমাকে গ্রেপ্তার করেছে, 31 তারিখে এটা জমা দেওয়ার কথা। এটা আমি প্রদর্শন করি নাই কেন? আমি কিভাবে করব প্রদর্শন? আমার হয়তো কোনো বছর আমার দেরিও হতে পারে, সেই জন্য জরিমানার পদ্ধতি আছে। কোনো বছর আমাকে এই বছর তো আমি এখন টাইমই পাই নাই। তো আপনি সেই হিসাব করে দেখালেন যে ওর কাছে তো এত কোটি টাকা বাড়তি আছে, এটা কোথা থেকে আসলো?
কিন্তু যাক, এগুলো কোনো এখনো ব্যাপার না। হিসাবে দেখাতে হলে তো ট্যাক্স ইয়ার আবার আসতে হবে। আসতে হবে, এবং সেই কাগজপত্র ওরা দেখেছে যে এটা আমার আদালত যে আমাকে জামিন দিয়েছে সেটা দেখেই দিয়েছে যে এটা আমার জমি বিক্রি করা টাকা, আমারই টাকা আমাকে দেখাচ্ছে যে অবৈধ। আমরা দেখি যে আপনার কখনো কখনো জামিন পেলে রকেট গতিতে সেই জামিনের কাগজ কারাগারে চলে যায়, মুক্তি পায়। আপনি জামিন পেলেন 9 তারিখে, আপনাকে তারপরে 2 দিন, 11 তারিখে, 2 দিন, এত সময় লাগার পেছন 2 দিন, এবার মোট 4 দিন হয়ে গেল, এবং আমাকে ছাড়বে কিনা এটা 14টা এজেন্সিকে চিঠি দেওয়া হয়েছে। ওই এজেন্সিগুলো থেকে নো অবজেকশন আসতে হবে, এরকম করে চক্রান্ত চলছিল যে আরেকটা মামলা কিভাবে দেওয়া যায়। এবং আমার যে হাইকোর্টে যে সন্ত্রাস বিরোধী মামলা যেটা ছিল সেটা আবার স্টে করারও চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারে নাই সবকিছু মিলে, কারণ সরকারের একটা সদিচ্ছা ছিল। আমি স্পেশালি থ্যাঙ্কস দেব এখানে আমাদের তথ্যমন্ত্রীকে, উনি বিনা বিচারে কোনো সাংবাদিক গ্রেপ্তার হোক সেই পদক্ষেপ উনি 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 আমার যতটুকু আমি দেখেছি বিটিভিতে, যে উনার পত্রিকায় যেটুকু আমি দেখেছি, যে উনি বলেছেন যে কারোর সাথে আমরা অন্যায় করতে দেব না, আমরা সাংবাদিকদের সাথে কোনো অন্যায় করতে দেব না। তো সেই প্রেক্ষিতে উনিও ব্যবস্থা নিয়েছেন যে যাতে করে বিনা বিচারে কাউকে এবং অহেতুক মামলায় আবার যাতে গ্রেপ্তার না করা হয়। আপনি এখনকার তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, জহিরুদ্দিন স্বপনের কথা বলছে, এবং আমি আপনাদের মাধ্যমেও তাকে এবং প্রশাসনে যারা আমাকে কারামুক্তির ব্যাপারে হেল্প করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। একটি বিষয়ে টকশোতে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়, বা যেটা এজাহারে অভিযোগ করা হয়েছে, যে আপনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা ওদেরকে ফিরিয়ে আনার জন্য বয়ান ক্রিয়েট করছেন, এক ধরনের ন্যারেটিভ তৈরি করছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খতা। ডক্টর ইউনূসের বাটপারি শাসনের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে আপনি আওয়ামী লীগের লোক হয়ে যান। অথচ আমার ফেসবুক তারা যদি যায়, আমার কার্যক্রম যদি তারা দেখে জুলাই মাসে, আমি কিন্তু এই যে জুলাইতে 2টা বড় ঘটনা বলেন আপনি, একটা হচ্ছে আবু সাঈদের হত্যা, সেদিন আমি সবার আগে প্রতিবাদ করলাম। আমার প্রতিবাদ নিয়ে ভিডিও করেছে সাংবাদিকরা, মোস্তফা ফিরোজ বলেছে আওয়ামী ঘরানার সাংবাদিক আনিস আলমগীর পর্যন্ত প্রতিবাদ করেছে, বুঝে নেবার। আমি শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছি এবং শেখ হাসিনাকে বলেছি যে আর না, আপনি এখানে থামেন। আমার স্ট্যাটাস সেই বাটপার আসিফ নজরুল শেয়ার করে, তখন আমি জুলাই যোদ্ধা। আর আমি যখন ইউনূসের সমালোচনা করছি তখন হচ্ছে আমি জুলাইয়ের বিরুদ্ধের লোক। আমি হচ্ছি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আমি কেন আনবো? শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে জনগণ, যদি চায় জনগণ আনবে। একজন সাংবাদিকের দায়িত্ব তো শেখ হাসিনাকে ফিরিয়ে আনা না, কিংবা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলা না। শেখ হাসিনাকে যেদিন 3 তারিখ আরেকটা ইভেন্ট ছিল যেটা বলছিলেন শহীদ মিনার গিয়ে, সেদিনও আমি বলেছি নাও ইটস বোল্ড অ্যান্ড ক্লিয়ার, আপনি পদত্যাগ করেন। আর কিভাবে বলবে শেখ হাসিনা জুলাইয়ের সমর্থন, আর কিভাবে করবো আমি তো জানি না। আমি কি রাস্তায় নামবো যে জুলাই সমর্থন করার জন্য রাস্তায় নামে গুলি খাবো? মুগ্ধের মতো আমাকে আততায় গুলি করবে, কে একজন গুলি করে দিয়ে যাবে, তখন আপনারা তখন বলবেন যে এই সাংবাদিক মারা গেল কেন, আপনারা আন্দোলন করবেন। এটা সাংবাদিকের তো দায়িত্ব তো কোনো সরকারকে টিকিয়ে রাখা না, কোনো সরকারকে ফেলে দেওয়া না। সাংবাদিক যা সত্য তাই বলবে এবং নির্ভয়ে বলবে। কে শাসনে আছে, কে শাসন করছে, কে রাষ্ট্র ক্ষমতায়, সেটা তার দেখার বিষয় না। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে, সাংবাদিকরা এতভাবে লেজুর ভিত্তি করে, তারা কারণে সিল না দিলে এদের শান্তি হয় না। আরেকটা বিষয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যেদিন হাদি মারা যায় সেদিন আপনি নেহারি খাচ্ছিলেন, এ ধরনের ফেসবুক পোস্ট দিয়েছেন। এটা কি সত্য? আর সত্য হলেও এর সাথে কি কোনো কোরিলেশন থাকে কিনা? এটা কমপ্লিট হচ্ছে সিক মেন্টালিটির লোকজনের এগুলো চিন্তাধারা। আপনি সেই রাতে কি কোনো খাবার খান নাই? ওরা কি কোনোদিন খাবার খায় নাই? তো আমি প্রতিদিন আমার খাওয়ার ভিডিও যায়, সেদিনের ভিডিও হিসেবে আপনি তো আমার সঙ্গে আছেন, আপনি আমার ফেসবুকে আছেন, আপনি দেখেন না প্রতিদিন আমার খাওয়ার ভিডিও যায়। আপনি কফি খেতে করি, তো সেদিনও একটা ভিডিও গেছে যেদিন খাচ্ছি, সেদিন যে নেহারি ছিল এবং নেহারি যে এটার সঙ্গে সম্পর্কিত সেটা তো আমি জানি না। আজকেও আমি একটা হোটেলে যাচ্ছি খাইতে, তো আজকেও যদি কেউ মারা যায়, তা আমার ভিডিওটা যদি যায়, তাহলে এর জন্য কি এটা উৎসব হয়ে যায়? এগুলো হচ্ছে কমপ্লিট মানে বলবো যে ইয়ারকি করা, এক ধরনের মানুষকে মিথ্যাচার করা। এবং এই হাদির সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, হাদিকে আমি চিনি না, পর্যন্ত কোনোদিন কথাই হয়নি। যে এরকম একটা লোক, যে একটা তরুণ নেতা, সে যেই রাজনীতি করুক, আমি তাকে সমর্থন করি না,
কিন্তু তার বিরুদ্ধে আমি কেন যাব এবং তার রাজনীতির বিরুদ্ধে আমার কেন অবস্থান দাঁড়া করতে হবে? তাহলে আমি যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলছি, তাহলে এটা কোন ইনক্লুসিভ সোসাইটি হয়? সেটা তো তাহলে হাদির বিরোধিতা করা, তাহলে তার ইনক্লুসিভ সোসাইটির অংশ না। 2024-এর 8ই আগস্ট ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল। তো আপনি তো সাংবাদিক হিসেবে তাদের কার্যক্রম দেখেছেন, আপনি আবার তাদের শাসনেরই, অপশাসন যাই বলেন, তারই শিকার হয়েছেন। ইউনূস সরকার সম্পর্কে মূল্যায়ন কি? সে তো গণতন্ত্রের কথা বলেছে, সে তো বহুমাত্রিক সমাজের কথা বলেছে। আপনি কিভাবে দেখেন তার সমস্ত আচরণকে? আমি এক কথায় বলেছি, এটা একটা বাটপারি শাসন চলেছে। পুরো 18 মাস একটা মিথ্যা শাসন চলেছে। 18 মাস ধরে উগ্রবাদ কিভাবে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং 71-কে মুছে দিয়ে 24 দিয়ে কিভাবে এটাকে মুছে দেওয়া যায়, সেই শাসন ব্যবস্থায় ইউনূস পুরো 24 দিয়ে এই 18 মাস ধরে করে গেছে। এবং সর্বশেষ পরিণতি আপনি দেখেন, সেটা দেশে করে গিয়েছে। যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে জামাতের সঙ্গে প্যাক্ট করিয়ে সে ইলেকশন করিয়েছে। এবং সে তো গুপ্ত জাতির পিতা এনসিপির, এবং সে এটা করেছে। এবং এনসিপি এবং জামাত জাতীয় সঙ্গীত বাজে সংসদে দাঁড়ায় না, এবং জাতীয় সংসদে যুদ্ধ অপরাধীদের জন্য শোক প্রস্তাব হয়, যেটা পাকিস্তান সংসদও করেছিল। তো পাকিস্তান আর বাংলাদেশ সংসদকে এক করে দিয়েছে, যেটা করে গেছে ডক্টর ইউনূস। এবং বারবার আমি এটাই বলছি যে ইউনূসের এই বাটপারি শাসনের অবসান ঘটাতে হবে, এই সরকার ঘটাবে। যদি না ঘটায় তাহলে এইটাও আরেকটা শেখ হাসিনার সরকার, যেমন 111-এর এক্সটেনশন ছিল, গুমফুমের রাজনীতি ছিল, অপশাসন ছিল, এটাও একটা জুলুমের, ইউনূসের জুলুমের শাসন এই সরকারও টানবে এবং অহেতুক তারা বদনামের শিকার হবে। ইউনূস সরকারের এই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান আপনি যেটা বলছেন সেটা কেন? আর হচ্ছে তাদের কারোর কারোর বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ উঠছে, সেটার ব্যাপারে সরকারের কি অবস্থান নেওয়া উচিত? দুটো প্রশ্ন। একটাই উচিত, 18 মাসের শ্বেতপত্র প্রকাশ করা। এটা যদি সাহস না দেখাতে পারে তাহলে বলবো যে এই সরকারের বড় বড় কথা বলার আর কোনো অধিকার থাকবে না। এই সরকারকে আমরা সমর্থন করি এবং এই সরকারের সমর্থন করব। ভালো কাজ যারা করবে, ভালো কাজের সমর্থন অবশ্যই করব। সরকারকে সমর্থন করি মানে হচ্ছে যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া না, সরকারের ভালো কাজকে আমরা সমর্থন করব। সরকারের ভালো কাজকে সমর্থন করা একজন নাগরিকের দায়িত্ব। নাগরিকের দায়িত্ব শুধু সরকারের খারাপ কাজগুলোকে শুধু দেখব, ভালো কাজগুলোকে দেখব না তা না। খারাপ কাজের নিন্দা যেমন করব, ভালো কাজের প্রশংসা করব। এবং সরকারের উচিত অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করা, এই বাটপারগুলো কে কি কোন বাটপারি করে গেছিল, তাহলে মানুষ জানতে পারবে, আদারওয়াইজ জানবে না। আর ইউনূস সরকারের বা ইউনূস সাহেবের স্বাধীনতার বিরুদ্ধে আপনি যেটা বলছিলেন, অবস্থান নেওয়ার কারণটা কি আপনি কিছু বুঝতে পারছেন? আমি জানি না, হয়তো তার আওয়ামী বিদ্বেষ এমন মাত্রায় ছিল, স্বাধীনতা যুদ্ধের সময় তার সক্রিয় কোনো ভূমিকা ছিল না। তো এগুলোর প্রেক্ষিতে তার আওয়ামী লীগের প্রতি যে রাগ, আওয়ামী লীগ নিজেদেরকে দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের সোল এজেন্সি, সেটা হয়তো তার গায়ে লাগে। সেই জন্য সে স্বাধীনতা দিবসগুলোকে, মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট দিবসগুলোকে ইরেজ করে দিয়েছে আমাদের ইতিহাস থেকে। শুধুমাত্র পারে নাই যে 26শে মার্চ আর 16 ডিসেম্বরকে ইয়ে করতে। এবং সেদিন সেগুলো দেখেন কত জাঁকজমকহীনভাবে উদযাপিত হচ্ছে এদেশে। ইউনূস সেটা করে দিয়ে গেছে। ইউনূসের স্বাধীনতা বিরোধী চক্রের সঙ্গে মিলে, ইউনূসের হয়তো স্বপ্ন ছিল যে স্বাধীনতা বিরোধী চক্র যদি ক্ষমতায় আসে তাকে আবার রাষ্ট্র ক্ষমতায় রেখে দেবে, এবং তার তো চেয়ার ছাড়ার কোনো ইতিহাস অতীতে ছিল না। শেখ হাসিনাকে আমি অনেক কাজের জন্য নিন্দা করি, কিন্তু একটা কাজের জন্য আমি প্রশংসা করতে হবে, এই বাটপাটটাকে সরু বাংলাদেশে সবার আগে শেখ হাসিনা চিনেছিল, আর কেউ চিনে নাই। এবং শেখ হাসিনার এই দূরদর্শিতার প্রশংসা করতে হবে। শেখ হাসিনা যতই অন্য খারাপ কাজ করুক, এগুলোকে আমি কোনো সমর্থন করার প্রশ্ন আসে না, কিন্তু এই বাটপাটটাকে যে চিনেছিল, এই জন্য আমি তাকে স্যালুট দিই। নতুন সরকারের কাছে বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, চিন্তা প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা ওইটাই, আমি বললাম দুইটা প্রত্যাশা। একটা, এই 18 মাসের শ্বেতপত্র প্রকাশ করতে হবে, আর একটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেটা ডক্টর ইউনূস চালু করে দিয়ে গেছিল। সেটাকে একটা টাস্ক ফোর্স তৈরি করতে হবে, যাতে ভুয়া মামলা যারা আছে, তাই ভুয়া মামলার শিকার যারা আছে তাদেরকে রেহাই দিয়ে প্রকৃত অপরাধী যারা পলিসি মেকিং এ ছিল, যারা কিলিং এ ছিল, তাদেরকে বিচার করে জুলাই যে শহীদ যারা ছিল, শহীদদের প্রকৃত বিচার দেবে। কারণ আপনি যদি এদেরকে যদি ভুয়া মামলায় রেখে দেন, তাহলে শহীদরা যে আত্মত্যাগ করলো সেটা বৃথা যাবে।
জি জি, একদম শেষ পর্যায়ে আপনি তো কথা বলছেনই, জেল থেকে ছাড়া পেয়ে আপনি ভীত নন, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। টকশোতে যাওয়া শুরু করবেন কবে থেকে? আপাতত না, দেখি ঈদের পরে হয়তো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আনিস আলমগীর, ডয়চে ভেলেকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, কষ্ট করে এসেছেন কথা শোনার জন্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীরের কথা। তিনি যে পরিস্থিতি ছিলেন, তার প্রত্যাশা, তার উপরে যে ধরনের নির্যাতন করা হয়েছে সেটিও তিনি বললেন। আপনারাই সেটা দেখবেন, মূল্যায়ন করবেন। ডয়চে ভেলের পক্ষ থেকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আমি হারুন রশিদ স্বপন, আমার সঙ্গে ছিলেন সমীর কুমার দে। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা সবাইকে।